সবাইকে জুলাইয়ের এই ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব এবং বাংলাদেশের নতুন স্বাধীনতার শুভেচ্ছা। আমরা এই জুলাই বিপ্লব যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবকে এখন উদযাপন করছি। এই বিপ্লবের যে বিজয়, সেই বিজয় উদযাপনের মধ্যেই আমি আপনাদের সামনে কতগুলো গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাই। সবার প্রথমেই আমি এই বিপ্লবে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতা, শ্রমিক ভাই সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই বিপ্লব অনেকটা অপ্রত্যাশিত ছিল। আমরা আপনাদের কাছ থেকে এরকম বিপ্লব স্বপ্ন দেখতাম, কিন্তু বাস্তবায়ন কতটুকু সম্ভব ছিল সেটা নিয়ে আমাদের সন্দিহান ছিলাম। তবে আমাদের সমস্ত আশঙ্কাকে দূর করে আপনারা এটিকে বাস্তবায়ন করেছেন। এজন্য আপনাদেরকে অবশ্যই মোবারকবাদ জানাই। এই বিপ্লবের সময় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তারা শহীদি মর্যাদা তারা পায়, এবং যারা আহত হয়েছেন সেই আহত মানুষদের আরোগ্য কামনা করি। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আহত নিহত যারা হয়েছেন তাদের পরিবার এবং সেই আহত ভাইদের বোনদেরকে খোঁজ নিবেন। আমরা আমাদের স্থানীয়ভাবে আহত নিহতদের খোঁজ নিচ্ছি এবং তাদের জন্য একটি ফান্ড কালেক্ট করতেছি। আশা করি আপনারাও এই কাজটি করবেন। পাশাপাশি স্থানীয় যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, যে বিপ্লব পরবর্তী যে সময়গুলো আমরা পার করছি, দেশে এখনো সরকার গঠিত হয়নি। এটি একটি ক্রান্তিলগ্ন। সরকার ছাড়া আসলে একটি রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন এবং একটি বিশৃঙ্খলাময় পরিস্থিতি বিরাজ করে। তবে যেই ছাত্র ভাইরা এবং যেই জনতা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বিজয়কে ছিনিয়ে এনেছে, আশা করি তারাও স্থানীয় শান্তি শৃঙ্খলা রক্ষা করে স্বাধীনতাকে অর্থবহ করবে। এবং এটি মনে রাখবেন, যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, তাদের উপরে যদি আপনি অত্যাচার করেন তাহলে আপনার বিজয় কিন্তু মহিমান্বিত হবে না। আপনার বিজয় তখনই সার্থক হবে যখন আপনি জুলুমকারীকে জুলুম না করে তাকে বিচারের সম্মুখীন করবেন। আমরা একটি কথাই বারবার সবসময় জোর দিয়ে বলি, আমরা বিচার করতে চাই, আমরা কার উপরে জুলুম করতে চাই না। এখন আমি স্বাধীনতা বা বিপ্লব উত্তর নতুন বাংলাদেশ কেমন চাই এ নিয়ে আপনাদের সামনে আমার কয়েকটি মতামত তুলে ধরবো, এবং আশা করব আপনারাও এই আলোচনাগুলো চালু রাখবেন এবং এই আলোচনাগুলো আমার আলোচনার সাথে মতামত দিবেন, অথবা আপনারা নিজেদের মতো করে আপনাদের মতামতগুলো পেশ করবেন। কারণ জনভিত্তি বা জনগণের যে মতামত, এগুলো তৈরি হয় আমাদের আপনাদের যে মতামতগুলো আমরা বিভিন্ন জায়গায় পেশ করি, এর মাধ্যমে একটি জনমত তৈরি হয়ে ওঠে এবং এই জনমতগুলো অবশ্যই কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছায়। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিপ্লব উত্তর বাংলাদেশ কেমন চান, কেমন চান আগামীর বাংলাদেশ, এগুলো নিয়ে অবশ্যই আপনারা আপনাদের বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়া হোক, পত্রিকা হোক বা যে কোনো উপায়, আপনারা আপনাদের মতামতগুলো পেশ করবেন। এখন আমি আমার কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, সবার প্রথম আমি যেটি চাই, সর্বমতের ভিত্তিতে একটি অংশীদারিত্বমূলক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো মতকে বা কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা কোনো বিশেষ চিন্তা বা বিশেষ মানুষের স্বপ্নকে শুধুমাত্র প্রাধান্য দেওয়া হবে না, বরং বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠী, প্রতিটি শ্রেণী পেশা মানুষের স্বপ্ন চিন্তাকে মূল্যায়ন করা হবে এবং এটির মাধ্যমে একটি অংশীদারিত্বমূলক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এখন এই নতুন বাংলাদেশ গড়তে হলে, অর্থাৎ রাষ্ট্র সংস্কার করতে হলে, অবশ্যই আপনাকে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমেই নতুন বাংলাদেশ বা নতুন রাষ্ট্র গড়ে উঠবে। ৭২-এর সংবিধানকে, যেটি আমাদের স্বাধীনতা পরবর্তী যে সংবিধান পেয়েছিলাম, সেই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠলেও সেই সংবিধানের মধ্যে এমন কতগুলো ধারা ছিল যে ধারাগুলো ঔপনিবেশিক কাল থেকে চলে আসছে, এবং এই ধারাগুলোই আমাদের রাষ্ট্রকে মাঝে মাঝেই ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিবর্তন করে ফেলে। এবং এই সংবিধানের সেই ধারাগুলো এবং সেই অনুচ্ছেদগুলো শুধু পরিবর্তন করলে হবে না, বরং সমস্ত সংবিধানের থেকে এই ধরনের ফ্যাসিবাদ জন্ম নেওয়ার কোনো উপাদানকে নির্মূল করতে হবে এবং নির্মূল করার মাধ্যমে একটি নতুন সংবিধান আমাদেরকে উপহার দিতে হবে। এর জন্য আমি চাই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এখন কথাবার্তা চলছে, এই সরকারটি কম করে হলো 2 থেকে 3 বছরের জন্য গঠিত হোক। তারা একটি সংবিধান তৈরি করবে এবং সংবিধান তৈরি করার পরে তারা সেই সংবিধানকে গণভোটে দিবে, এবং গণভোটের মাধ্যমে যখন সংবিধান পাশ হবে সেই অনুযায়ী তারা একটি নতুন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় সরকার নির্বাচন করবে। যে জাতীয় সরকারের কাজ হবে একটি নতুন সংবিধান পেশ করা এবং গণভোটের মাধ্যমে সেই সংবিধানকে
প্রণয়ন করার মাধ্যমে সে জাতীয় সরকার হয় নতুন নির্বাচন দিবে, আর না হয় তারা তাদের নির্দিষ্ট মেয়াদকে পরিপূর্ণ করবে। মনে রাখবেন, এই রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে আমাদের বন্ধু ভাইয়ের যে রক্ত ঢেলে আমরা এই নতুন বিপ্লবকে সফল করেছি, সেই রক্ত কিন্তু 47, 70 এবং 90-এর মতো বৃথা যেতে পারে। সংবিধান থেকে প্রথম যে সংস্কারটি আনতে হবে সেটি হচ্ছে, আমাদের বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী করা হয়েছে এবং পুরো সংসদকে অকার্যকর করা হয়েছে 70তম অনুচ্ছেদের মাধ্যমে। যেই অনুচ্ছেদে কোনো দলের এমপিরা সেই দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারে না বা দলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। এই অনুচ্ছেদের মতো কোনো অনুচ্ছেদ সংবিধানে রাখা যাবে না, যেন সংসদ কার্যকর হয় এবং সংসদের ভিতরে যারা এমপি থাকবেন তারা যেন তাদের মন খুলে তারা এই প্রতিটি আইন, প্রতিটি পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে এবং প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে জবাবদিহিতা করতে বাধ্য করতে পারে। সংবিধানের 123-3 এবং 48-3 অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানে আমাদের সমস্ত ক্ষমতাকে প্রধানমন্ত্রীর ইচ্ছার কাছে ন্যস্ত করে দিয়েছে। এই প্রধানমন্ত্রীর ইচ্ছার কাছ থেকে সংবিধানকে মুক্ত করতে হবে, বরং সংবিধানকে পাওয়ার অফ সেপারেশনের মাধ্যমে বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ এবং নির্বাহী বিভাগকে সম্পূর্ণরূপে আলাদা করতে হবে এবং আইন দ্বারা সুনির্দিষ্ট করার মাধ্যমে কোনোভাবেই যেন রাষ্ট্রের কোনো অংশ অন্য অংশের উপর প্রভাব বিস্তার করতে না পারে এবং কোনো অংশই যেন জবাবদিহিতার বাইরে না থাকে। এইটাকে সর্বোচ্চভাবে নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত না করলে এই সংবিধান আবারও হাসিনার মতো ফ্যাসিস্টের জন্ম দিবে। এবং সংবিধানের যে মূলনীতিগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, আমার মতামত হচ্ছে স্বাধীনতার সময় যে ঘোষণাপত্র তৈরি হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, পাশাপাশি যে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, এই কয়টাই কেবলমাত্র রাষ্ট্রের মূলনীতি হিসাবে থাকার জন্য উপযুক্ত এবং এইগুলোর ভিত্তিতেই নতুন সংবিধান এবং সংবিধানের আওতায় অন্যান্য আইনগুলো এই মূলনীতির আলোকেই পেশ করতে হবে। এবং সংসদকে 2 কক্ষ বিশিষ্ট করা, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। নিম্ন কক্ষ বা হাউস অফ কমন্স গঠিত হবে এমপিদের দ্বারা, যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে, এবং উপজেলার চেয়ারম্যানদের দ্বারা। প্রয়োজনে এমপিদের সংখ্যা কমিয়ে এনে টোটাল সংখ্যাকে আমরা একটি সামঞ্জস্যপূর্ণ সংখ্যায় কনভার্ট করতে পারি। এর ফলে কি হবে, তৃণমূল থেকে কথাগুলো উঠে আসবে। প্রতিটি উপজেলার কি সমস্যা আছে, প্রতিটি উপজেলার তাদের কি চাহিদা আছে, তাদের কি চাওয়া পাওয়া আছে, রাষ্ট্রের পলিসি নির্ধারণে তাদের কি অংশগ্রহণ আছে, সেই জিনিসগুলো উঠে আসবে সুন্দরভাবে। এবং এই নিম্নকক্ষ তাদের ডিমান্ডগুলোকে বিল আকারে উচ্চকক্ষে পাঠাবে। আর উচ্চকক্ষ বা সিনেট গঠিত হবে প্রতিটি শ্রেণী পেশার যে মানুষদের সংগঠন আছে সেই সংগঠন থেকে নির্বাচিত সদস্যদের দ্বারা, আইনজ্ঞদের দ্বারা এবং দল থেকে নির্বাচিত বিশেষজ্ঞদের দ্বারা। ফলে উচ্চকক্ষ মূলত গঠিত হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নির্বাচিত মানুষ এবং বিশেষজ্ঞদের দ্বারা। তারা দেশের রাষ্ট্রের মূল পলিসিগুলো তৈরি করবে এবং নিম্নকক্ষ থেকে আসা যে বিভিন্ন বরাদ্দ বা যে ডিমান্ডগুলোকে তারা মূল পলিসির সাথে সামঞ্জস্য করে সেগুলোকে পাশ করবেন। ফলে কি হবে, বর্তমানে যে রাষ্ট্র কাঠামো আছে, যেভাবে হচ্ছে আমাদের দেশের আইনগুলো পাশ হয়, সেখানে আমাদের ব্যুরোক্রেট বা আমলারা হচ্ছে আইনগুলো পাশ করে। আমলারা যখন আইনগুলো পাশ করে, সেই আইনগুলো জনভিত্তি বা জনগণের চাহিদা অনুযায়ী হয় কিনা সেটা চেক করার মতো কোনো রাস্তা আমাদের কাছে নাই। এবং সেগুলোর বিশেষজ্ঞ প্যানেলে শুধুমাত্র সরকার দলীয় বা সরকারের নিজের যে সুবিধাবাদী যে বিশেষজ্ঞ প্যানেল থাকে, সেই প্যানেলদের দ্বারাই তারা এটিকে যাচাই বাছাই করে। কিন্তু যদি উচ্চকক্ষ হয়, যেখানে নির্বাচিত বিশেষজ্ঞরা থাকবে, সেই বিশেষজ্ঞরা এই বিলগুলোকে যাচাই বাছাই করে সেগুলোকে আইনে পরিণত করবে কিংবা পলিসিতে পরিণত করবে। এবং আমি এখানে আরেকটি টার্ম উল্লেখ করতে চাই, গণতন্ত্রের পাশাপাশি আমাদের টেকনোক্রেসিতে ফেরত যেতে হবে। টেকনোক্রেসি অর্থাৎ দক্ষতাতন্ত্র, মানে যে দক্ষ তাকেই হচ্ছে গিয়া উপযুক্ত জায়গায় স্থাপন করতে হবে এবং তার কাছ থেকেই হচ্ছে গিয়ে মতামত নিতে হবে। এবং আমি আরেকটি মৌলিক পরিবর্তন আশা করি, সেটা হচ্ছে বর্তমানে যেভাবে নির্বাচিত হয় এমপিরা, যে প্রতিটি আসন থেকে আলাদা আলাদাভাবে এমপি নির্বাচিত হয়, ফলে দেখা যাচ্ছে কোনো একটি ছোট দল সারা বাংলাদেশ জুড়েও যদি তার সমর্থক থাকে, কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চলে তার সমর্থক না থাকার কারণে সেই দলটি সংসদে কোনো অংশগ্রহণ করতে পারে না।
ফলে জনগণের একটি অংশ যারা কোনো কারণে বৃহৎ কোনো দলের সাথে যুক্ত না, যাদের মতামতগুলো কোনো ছোট দলের সাথে যুক্ত, তাদের কথাগুলো সংসদে কোনোভাবেই আসে না। আমি চাই এই ব্যবস্থার পরিবর্তন হোক এবং উন্নত বিশ্বের অনেক দেশই এই পার্সেন্টেজ ভিত্তিক আসন বন্টনের ব্যবস্থাকে এখন আইনে রূপান্তর করেছে। আমরাও চাই যে এই পার্সেন্টেজ ভিত্তিক, অর্থাৎ একটি দল টোটাল কত পার্সেন্ট ভোট পেল সেই অনুযায়ী তার আসন সংখ্যা নির্ধারণ, তার এমপির সংখ্যা নির্ধারণ হবে এবং সেই অনুপাতে সে তার নির্দিষ্ট এমপিদেরকে সংসদে পাঠাবেন। আর সংসদে নিম্নকক্ষে মূলত প্রতিনিধিত্ব করবে উপজেলার চেয়ারম্যানগণ। এবং আরেকটি সুস্পষ্ট পরিবর্তন আনতে হবে সংসদে, সেটা হচ্ছে স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে লোকাল গভর্নমেন্টে কনভার্ট করতে হবে। আমাদের বর্তমান লোকাল গভর্নমেন্ট আসলে কোনো গভর্নমেন্ট না, বরং একটা লোকাল ডিপার্টমেন্ট। সেটি পরিচালিত হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। এটা কোনোভাবেই কাম্য না। পুরোপুরি লোকাল গভর্নমেন্টকে সংসদের আওতায় যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থায় আওতায় এটাকে পরিচালনা করতে হবে, যেন লোকাল গভর্নমেন্ট তার লোকাল সিদ্ধান্তগুলো নিজেরা নিতে পারে এবং তাদের যে বাজেট বা ওই স্থান থেকে যে ট্যাক্স কালেকশন হয় সেই ট্যাক্সের একটা বড় অংশ যেন সে স্থানেই ব্যয় হতে পারে। ফলে প্রতিটি স্থান আলাদা আলাদাভাবে উন্নত হবে। এখন বর্তমানে যে ব্যবস্থা চলছে সেখানে যে অর্থ কালেকশন হয়, যে রাজস্ব কালেকশন হয়, সেই রাজস্ব দ্বারা হয়তো বা সরকার তার ইচ্ছা মতো তার নিজস্ব জায়গায়, যেই জায়গায় তার প্রয়োজন, অথবা শহরগুলোতে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে, অথচ গ্রামগুলো অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত থাকে। আমরা চাই স্থানীয় সরকারের এই একটি আমূল সংস্কার, ফলে স্থানীয় সরকারগুলো গতিশীল হবে, স্থানীয় শান্তি শৃঙ্খলা রক্ষা হবে, স্থানীয় রাজস্ব কালেকশন আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় সরকারগুলো আরও দায়িত্বশীল হবে। ফলে কেন্দ্রীয় সরকারকে অনেক অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কম ভাবতে হবে, যেটা এখন মূল সরকার, তাকেও এগুলো নিয়ে ভাবতে হয়। এবং সকল ধরনের নির্যাতনমূলক, নিপীড়নমূলক, নিবর্তনমূলক যত আইন আছে, কালাকানুন তৈরি করা হয়েছে গত 50 বছরে, বিশেষ করে গত 15 বছরে, সমস্ত কালাকানুন বাতিল করতে হবে। এবং এই কালাকানুনের উৎস কি জানেন? এই কালাকানুনের উৎস হচ্ছে আমাদের সংবিধানে মৌলিক যে অধিকারগুলো কথা বলা আছে, সেই মৌলিক অধিকারগুলো কোনো আইন দ্বারা সুনির্দিষ্ট না। এই প্রতিটি মৌলিক অধিকারকে আইন দ্বারা সুনির্দিষ্ট করতে হবে। ফলে কেউ আর নিবর্তনমূলক কোনো আইন তৈরি করতে পারবে না। যেমনটা গত সরকার ডিজিটাল অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে যে নিবর্তনমূলক আইন তৈরি করেছিল, এই ধরনের আইন কখনোই তৈরি হতো না যদি কিনা আমাদের লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা কিংবা আমাদের মত প্রকাশের স্বাধীনতা আইন দ্বারা সুরক্ষিত থাকতো সংবিধানে। শুধু এগুলোকে অধিকার হিসাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু এগুলো কোনো আইন দ্বারা সুনির্দিষ্ট করা নাই। তা আমাদের ডিমান্ড হচ্ছে মৌলিক অধিকারগুলোকে আইন দ্বারা সুনির্দিষ্ট করতে হবে। ফলে কেউ আর মৌলিক অধিকার খর্ব করে এমন কোনো নতুন আইন প্রণয়ন করতে পারবে না। এবং সর্বোপরি আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করতে চাই, যে ধর্মনিরপেক্ষ নামে আমাদের সংবিধানে যে কনসেপ্টটা রয়ে গেছে, বা রাষ্ট্র ধর্ম নামে যে কনসেপ্টটা আছে, এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন, অনেক কথাবার্তা আছে। এখানে আমার মতামত হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ফলে রাষ্ট্র ধর্মকে স্বীকৃতি দিবে, ধর্মের যে নীতি নৈতিকতার আইনগুলো আছে এগুলো বাস্তবায়ন যেন জনগণ করে সেই ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করবে। এবং রাষ্ট্র যখন কোনো আইন প্রণয়ন করে, সেই ধর্ম থেকে, ধর্মের যে নীতি নৈতিকতা এর বাইরে গিয়ে কোনো আইন প্রণয়ন করবে না। কারণ যেহেতু রাষ্ট্রের মানুষ ধর্ম মেনে চলে, ফলে রাষ্ট্রকে ধর্মকে সম্মান করতে হবে। কোনোভাবেই ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, এনি টার্মস এর মাধ্যমে ধর্মকে অস্বীকার করা বা ধর্মকে ছোট করা কোনো সুযোগ সংবিধানে রাখা যাবে না। আমরা দেখেছি বিগত সরকারের সময় এই ধর্মনিরপেক্ষতার নাম করে রাষ্ট্র এবং আমাদের যে মিডিয়া বা সুশীল সমাজ, রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ধর্মকে বিশ্বাস করে, সেই সংখ্যাগরিষ্ঠ মানুষকে কষ্ট দিয়েছে, তাদেরকে অত্যাচার করেছে এবং এই ধর্মনিরপেক্ষতার নাম করে নানা কালা আইন তৈরি করা হয়েছে। আমরা চাই এর অবসান হোক। এই অঞ্চলের মানুষ, এদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্ম মেনে চলে, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। ধর্মগুলোর যে মৌলিক আইন আছে, এই মৌলিক আইন কোনো ধর্মই ব্যতিক্রম নাই। ফলে রাষ্ট্রকে যখন কোনো আইন তৈরি করতে হয় তখন ধর্মের মৌলিক আইনগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং ধর্মনিরপেক্ষতার নাম নিয়ে কোনো জুলুম আর আমরা আগামীতে সহ্য করব না। এবং আমি মিডিয়া কর্মী সহ আমাদের যারা শিক্ষিত সুশীল সমাজ আছেন তাদের কাছে অনুরোধ করব,
ধর্ম যারা মেনে চলতে চায় তারা, যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তারা, যারা ধর্মীয় চরমপন্থায় বিশ্বাস করে কারা, এইগুলোকে আপনারা পৃথকভাবে বোঝার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি ধর্ম মানে সে সাম্প্রদায়িক না। কোনো ব্যক্তি তার সম্প্রদায়ের ভালো চায় বলেই মানেই এটা না সে অন্য সম্প্রদায়ের ক্ষতি চায়, কিংবা কোনো মানুষ ধর্ম মানতে চায় মানে সে চরমপন্থা, অন্যকে বাধ্য করতে চায় ধর্ম মানতে, এরকম চিন্তাভাবনা করে না। সুতরাং এই ব্যবস্থার মাধ্যমে আর কোনো জুলুম আমরা চাই না। এবং সর্বশেষ বলতে চাই, এই বিপ্লবকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই আমাদের রাষ্ট্রকে নতুন করে সংস্কার করতে হবে, এবং ফেসিবাদের জন্ম যেন না হয়, যেন এক অত্যাচারী সরে গিয়ে আবার নতুন অত্যাচারীর জন্ম না হয়, সেই ব্যবস্থা আমাদেরকে অবশ্যই করতে হবে। পুলিশ সহ অন্যান্য যত সরকারি বাহিনী এবং সরকারি আইন শৃঙ্খলা বা আইন রক্ষাকারী যে প্রতিষ্ঠানগুলো আছে কিংবা আদালত আছে, তাদেরকে আমূল সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে নিরাপদ করতে হবে, এবং আগামীতে যেন আর নতুন ফেসিবাদের জন্ম না হয় সেটাকে সুরক্ষা দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। এবং যারা শহীদ হয়েছেন তাদের আবারও মাগফিরাত কামনা করি, এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের দোয়া করি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।